আড্ডাগুলির অন্দরমহলে আজ একটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আর আজকের আড্ডাগুলির অন্দরমহলে আমি পেয়েছি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং বন্ধু, জবা ভট্টাচার্য। জবা, তোমাকে আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ রিমি। আড্ডাগুলির অন্দরমহলে তুমি এত স্বনামধন্য মানুষদের নিয়ে আসো, সেখানে তুমি আমার কথা ভেবেছো, এটা ভেবেই আমি আপ্লুত হয়ে যাচ্ছি। আড্ডাগুলির অন্দরমহলে তুমি তো পর্বগুলো দেখেওছো, তাই না? কেমন লেগেছে তোমার? আমার ভীষণ ভালো লাগে, আমি রেগুলার ফলো করি। সবসময় হয়তো মন্তব্য করে উঠতে পারি না, কিন্তু আমি রেগুলার ফলো করি। লাস্ট পর্বটাও আমি ফলো করেছি, আমি দেখি, আমার খুব ভালো লাগে। আর আড্ডাগুলির অন্দরমহলে তুমি তো গেছো। হ্যাঁ, আমি তো আড্ডাগুলির সাথে যুক্ত। আড্ডাগুলিতে তুমি গেছো, সেখানকার অনুষ্ঠানগুলো তুমি দেখেছো, মানে তুমি অন্দরমহলেরই একজন। একদম একদম। আর শুরু করি এভাবে যে আজকের পর্বটা, যে তুমি একেবারে দক্ষিণবঙ্গের মানুষ, সেখানে তোমার জন্ম জন্মকর্ম সবকিছুই ওখানে। হ্যাঁ, যদিও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আমরা বলি ঠিকই, কিন্তু সেটা কিন্তু লিখিত কোনো ব্যাপার নেই, তাই না? সেটা ঠিক, কিন্তু তবুও কিছুটা তো ম্যাটার করে। হ্যাঁ, ম্যাটার করে ভূগোল। হ্যাঁ, ভূগোলে ম্যাটার করে আবহাওয়া এবং তার যে সম্পূর্ণ প্রকৃতির যে একটা অন্য দিক। একদম একদম, তাই না? পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, তুমি ওখানে থাকতে একদম, হয়তো গাছপালা ছিল তবু একটা খুব কম। মানে আমরা যেমন আমার বেড়ে ওঠা একদম উত্তর কলকাতায়, হাতিবাগান। হ্যাঁ, একেবারে পুরনো কলকাতার মানে খড়খড়ি দেওয়া ঘর বাড়ি। এক্স্যাক্টলি, আমাদের জানলাগুলো তাই খড়খড়ি দেওয়াই ছিল। আচ্ছা, হ্যাঁ। তো ওই রকম একটা জায়গায় বেড়ে ওঠা, মানে গাছপালার খুব একটা ছিলই না, সত্যি ছিল না ওখানে। ব্রিটিশরা এসে তো তাদের মতন করে তারা শহরটাকে সাজিয়েছিল, তাই না? ওইখানটা বিশেষ করে আমাদের ওই সারাউন্ডিংস এ ওই ধারে কাছে গাছপালাটা খুবই কম। আচ্ছা, সেখান থেকে তুমি এসে একেবারে পড়লে পাহাড়, জঙ্গল, গাছপালা, আবার উত্তর দিক চা বাগান। হ্যাঁ, যখন তখন বৃষ্টি, প্রকৃতির মানে অফুরন্ত দান। একদম একদম। তুমি সেবকের দিকে গেলে একরকম ঘ্রাণ, আবার যদি তুমি মিরিকের পথে যাও, সেখানকার, আমার মনে আছে করোনার সময় মানে প্রকৃতির যে শুদ্ধতাটা, দূষণমুক্তটা, এই ব্যাপারটা দেখবার জন্য কিন্তু যেদিন আর কি আমাদের অ্যালাউ করা হতো গাড়ি দেখতে যেতাম, তুমিও নিশ্চয়ই যেতে না সেই সময়, মানে একেবারে অপূর্ব, সেটা আর ভাষায় বর্ণনা করা যায় না, তাই না? হ্যাঁ, তো তুমি এইরকম পরিবেশে এসে পড়লে, তখন তোমার উচ্ছ্বাস বা এই প্রকৃতি নিয়ে তোমার যে একটা কিছু বলা, বা কিরকম লাগতো তোমার ফিলিংসটা? হ্যাঁ, তখন আমার যখন বিয়ে হয়েছে ধরো প্রায় 40 বছর আগে, তখন তো আরো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কিছু ছিলই না তো। আচ্ছা, কি ছিল সেখানে? হ্যাঁ, তিলক ময়দান ছিল, ওখানে আমার মাসির শাশুড়ির বাড়ি ছিল, আমরা যেতাম প্রায় সেই মাটির রাস্তা দিয়ে যেতাম ওইখানে, ওই ঠাকুর তৈরি হতো ওখানে, মানে ওই জায়গাগুলো ওই রকমই ছিল। তারপরে শিলিগুড়ি তখন সত্যি 9টা 9:30 বাজতেই বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যেত, এখনকার মতো তো ছিলই না, একদমই ছিল না। তবুও দেখো, আজকে বৃষ্টি পড়েছে, আমার কিন্তু শীত করছে, পশমিনা গায়ে দিয়ে বসে। আমি তো ভাবতেই পারি না, আমার বিয়ের পর মহালয়া শুনছি লেপ গায়ে দিয়ে। হ্যাঁ, অবশ্যই, আমরাও তাই, লেপ গায়ে দিয়ে। আমরা তো ভাবতেই পারি না এগুলো, মানে এই ওয়েদারটা আমরা ভাবতেই পারি না। আমাদের কলকাতায় যখন বৃষ্টি হতো, সেই 2-4 ফোঁটা বৃষ্টিতেই আমাদের মনে হতো যে, আমাদের বাড়িতে একটা উঠোন ছিল, মনে হতো যে উঠোনে নেমে ভিজছি, মানে গা ভেজে না, তাও আমার মনে হচ্ছে যে আমরা কত ভিজেছি, সেইটাই কি আনন্দ ছিল। আর এখানে তো উত্তর কলকাতা তোমার একেবারে পুরনো, মানে বনদী পাড়া, সেখানকার তোমার শুরুর দিকটা তোমার কিরকম ছিল, মানে কিভাবে তুমি বেড়ে উঠেছো,
সেই জায়গাটা যদি একটু বলো। আমরা তোমার গানের বাড়ি এগুলো শুনলাম, গানের বাড়ি তো আমরা এক ভাই এক বোন। তো আমার বাবা বেঙ্গল কেমিক্যালে চাকরি করতেন, আমার কাকা চাকরি কিচ্ছু করতেন না, একদমই মানে ওই গান দ্বিজেন মুখার্জির সাথে আমার কাকা হাফ প্যান্ট পরা অবস্থা থেকে বাজায়, বাপরে বাজাতো একদম শেষ দিন অব্দি। আচ্ছা, তাহলে তুমি গানের পরিবেশে বড় হয়েছো। আমার বাবা সতীনাথ মুখোপাধ্যায়ের ছাত্র ছিল এবং আমার বাবা কাকা দুজনেই রাধাকান্ত নন্দীর ছাত্র ছিলেন এতে তবলায়। আচ্ছা। আমার বাবা হেন রবীন্দ্রসঙ্গীত আর্টিস্ট নেই যাদের সাথে বাজাননি। আচ্ছা, তার মানে হৃদ্যতাও ছিল সকলের সঙ্গে। তো আমার এমনকি এমনই হৃদ্যতা ছিল যে আমার বিয়ের পরও ওই সুমিত্রা সেন টেন সবাই এখানে এলে আমি তো দেখা করতে যেতাম, ওটা আমার একটা অন্য জায়গা না। তারপর তাছাড়াও আমার বাড়িতে প্রচুর কলকাতার স্বনামধন্য আর্টিস্টরা এসেছেন, মানে আমার এই বাড়িতে আচ্ছা। ওখানে তো ছেড়েই দাও, ওখানে কালী পুজোর দিন ধনঞ্জয় জাটা এসে সবার শেষ অনুষ্ঠানটা করে এসে আমাদের বাড়িতে চৌবাচ্চা থেকে হুড় করে জল ঢেলে স্নান করে একটা পান মুখে দিয়ে হারমোনিয়ামটা নিয়ে বসতেন কালী পুজোর দিন রাত্রিবেলা। আমাদের বাড়িতে কালী পুজো হয় এইরকম করে। আমি আমার পরিবেশে মানুষ, এই পরিবেশে মানুষ। আর তুমি যে বললে যে চৌবাচ্চা, তখন কিন্তু ছিল চৌবাচ্চা, তাই না? এখন তো চৌবাচ্চা কোথায়? আমাদের বাড়িতে এখনো চৌবাচ্চাটা আছে। তাই নাকি? টাইম কলের জলটা চৌবাচ্চার পরে, বাহ, দারুণ দারুণ। একদম উত্তর কলকাতার একদম ওই বাড়িতে। আমাদের বাড়িতে 100 বছরের বাড়ি রামকৃষ্ণদেব এসেছিলেন, মানে মানে তখন আর কি আমাদের ছোটবেলায় রামকৃষ্ণদেব ওই বাড়িতে এসেছিলেন এবং যে টেবিলটায় খেয়েছিলেন সেই টেবিলটাও দোতলার ঘরে আছে, বিশাল এক শ্বেত পাথরের টেবিল। বাপরে বাপ, তখন তোমাদের শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, তোমরা শুনেছো। তোমাদের পরিবারে তখন কারা তাকে আপ্যায়ন করেছিলেন? তারা না, আমাদের পরিবার না, আমরা ওই বাড়িতে নিচের তলাটায় থাকতাম। আচ্ছা, যারা ওপর তলাটায় থাকতেন তাদের বাড়িতে এসেছিলেন, মানে তাদের ঘরে এসেছিলেন, ওই বাড়িতে এসেছিলেন। আজও ওখানে দিয়ে কোন ঠাকুরের মিছিল ফিছিল কিছু গেলে আমাদের বাড়ির সামনে দাঁড়ায়, ওখানে যেহেতু এসেছিলেন। আচ্ছা, দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, তা তুমি একেবারে কলকাতা থেকে তুমি এসে পড়লে উত্তরবঙ্গে, একেবারে শিলিগুড়িতে। তোমার তখন কেমন লাগতো? পরিবেশ তো গেলই, আর তাছাড়া তখন কিন্তু পারিবারিক সাংসারিক এই পরিবেশগুলো কিন্তু এখনকার মতো ছিল না। দেখো, আমি এসেছি যখন, তখন তো আমাদের বাড়িতে তো আমি কি ছেড়ে এসেছি, 10টায় হুল্লোড়, এক ঘর লোক হুল্লোড় করে রাত 10টায় চা হচ্ছে, মানে হই 10টা কোনো ব্যাপারই নয়। আচ্ছা, এখানে 9:30 খাওয়া দাওয়া শেষ করে শুতে যাওয়া, মানে একেবারে অন্য পরিবেশে পড়া। হ্যাঁ, একদম। আর আমার শ্বশুর ছিলেন মানে ভীষণ কড়া, মানে কি নিয়ম। বাবু 5 মিনিট আগেও না 5 মিনিট পরেও না, এইরকম ছিল। ভীষণ নিষ্ঠা, ঘড়ির সঙ্গে চলা, একদম ঘড়ির সাথে চলা মানুষ ছিলেন। তো ফলে আমার প্রথম তো অসুবিধা হয়েছে, কোনো নেই, লুকোছাপার কিছু নেই, প্রথম অসুবিধা হয়েছে, কিন্তু তারপর তো মানিয়ে নিয়েছি। এখন আমার ওখানেই বরং অসুবিধা হয়, কলকাতার রাস্তাঘাটে চলাফেরা করতে আমার একটু অসুবিধাই হয়। মানে কিরকম হয়ে যায় না মেয়েরা, মানে আমাদের ভারতীয় যে কাঠামো, সবকিছু যে কাঠামো, সামাজিক বলো, বিশেষ করে আমাদের জেনারেশন পর্যন্ত, তোমার আমার জেনারেশন পর্যন্ত এই ব্যাপারটাই ছিল যে যতটা সম্ভব মানিয়ে নেওয়া, ওটাকে নিজের করে নেওয়া, তাই না? যদিও এই জেনারেশন সে কথা বলে না। হ্যাঁ, এই জেনারেশন তোমার পদবিও বদলায় না, তারা তাদের জায়গাও বদলায় না। হ্যাঁ, এখন ঠিক ভুল সেদিকে আমরা বলার দরকার নেই, কারণ কি তারা নিজেদের ক্ষেত্রে, আমি এটা মনে করি যে আমি যা ছিলাম জীবনে, আমার ছেলের বউ তার থেকে মানে শতগুণে এগিয়ে, তাকে আমি তাকে বলতে পারি না যে তুই আমার ছেলের ভাতটা রান্না করে অফিসে বেরোবি। না, তা কি করে হয়? ঠিক আছে, প্রত্যেকেই নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নাও, একদম তাই। আর তাছাড়া এগুলো সবকিছু নিয়মগুলো তো
বানিয়ে দেওয়া, এক্স্যাক্টলি, করে দেওয়া, যে করে দেওয়া। একটা ছক ছক এইভাবে তোমাকে চলতে হবে। সেই ছকে এসে আমি পড়েছিলাম, এবং আমি এই ছকটাকে এই ছকের মধ্যেই আমি মানে একটা পাত্রে জল রাখার মতো সেই পাত্রের মতনই হয়ে গেছি আমার এটা। কিন্তু আমার বউকে যদি আমি করতে যাই সেখানে অশান্তি হবে। না, তুমি কেন করবে? ছক ভেঙে বেরোতে হবে তো। এক্স্যাক্টলি, ছক ভেঙে বেরোনো এটাই সবাই পারে না বলে কিন্তু সংসারে অশান্তি হয়। না না, ছকটা যদি তুমি না ভেঙে তুমি বের হও, নদী যদি বাঁক না নেয় তাহলে তো সে নদী মজে যাবে, আর তোমার এগোবেও না। সমাজ এগোবেও না। সভ্যতা এগুলো তো তোমার সমস্ত এগুলো করতে হবে, এগুলো আমাদেরও কিছুটা ছাড়তে হবে। একদম, মনে একদম করতে তাই। পারবো না যে না আমি যেরকম করেছি না, তা হয় না, ওটা হয় না। না না, সময় যা দাবি, সময়ের যা দাবি সেটা তোমাকে সময়ের যা দাবি মানতেই হবে। সেটা তো মানতেই হবে। আচ্ছা, এবার আসি তোমার, এটা সবাই মানলে কিন্তু পুরো পুরো ব্যাপারগুলোই অনেক সুখের হয়ে যায়। একদম তাই, মানে তোমার পারিবারিক কোনো রকম ঝামেলা থাকে না। না, একদম না, একদম না, যেটা আমার নেই, আমার একদমই নেই। একদম তাই, খুব ভালো। মানে এই জিনিসটা কিন্তু তোমার মনের যে দরজা জানালা সেটাকে খুলে দেওয়া, একদম 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 খুলতে হবে, খুলতেই হবে। আর তুমি মনে হয় খুলেছো বলেই তুমি কবিতা লেখো। কবিতা লেখার যে বীজটা সেটা কবে থেকে? কবিতা ধরো আমার ক্লাস 5-6 থেকে আমি প্রতি বছর আমার মনে আছে স্কুল ম্যাগাজিন তো বেরোতো, স্কুল ম্যাগাজিন, এবং স্কটিশে আমি আমার কলেজ ম্যাগাজিনেও আমার লেখা বেরোতো। আচ্ছা, তুমি স্কটিশ চার্চে পড়েছো, তোমার কি ছিল বিষয়? স্কটিশে পলিটিক্যাল সায়েন্স ছিল। তো স্কটিশ চার্চে স্কটিশেও আমার স্কুল কলেজ ম্যাগাজিনে লেখা বেরিয়েছে। তারপরে এখানে আসার পর আমার সাংসারিক একটা চাপ, দীর্ঘদিন বন্ধ ছিল মানে ওই রকম আর কি। কিন্তু আমার ছেলে যখন ডন বস্কো ভর্তি হচ্ছিল না, আমার ছেলে একটু বড় হওয়ার পর ওদের বেঙ্গলি ইলোকিউশন কন্টেস্ট হতো। ও কিন্তু কারোর মানে কোনো অন্য কবিতা যে শিখিয়ে দেবো তা না, ওর লেখাটা আমাকে লিখে দিতে হতো। ও মায়ের কবিতা বলবে একদম, এবং ওর স্কুলে কিন্তু আমি পরিচিত ছিলাম ওই জন্য। ও মায়ের কবিতাই বলবে। এটা তো দারুণ বিষয় গো, ও মায়ের কবিতাই বলবে, এবং ও কিন্তু প্লেস পেত, ফার্স্ট সেকেন্ডের মধ্যেই হতো। এটা আমার একটা ডন বস্কোতে। তাই তো, সেখানে আমার ছেলেকে আমি শুকতারা, আনন্দমেলা সব পড়তে শিখিয়েছি। ও ও বাংলা পড়তো, তুমি বাংলায় লেখা লিখছো? ও এখনো বাংলা বই কেনে, মোটামোটা বাংলা বই কেনে বইমেলা থেকে প্রতি বছর। ও বাংলা বইটা পড়ে। দারুণ ব্যাপার এটা, মানে ভাবা যায় না। যা সত্যি আমাদের কিন্তু, আমরা যারা মা আর কি, তাদের সন্তানের কাছ থেকে কিন্তু এরকম ভাবে স্বীকৃতি পাওয়া, মানে মায়ের কবিতা ছাড়া অন্য কবিতাও বলবেই না, সেটা তুমি ভাবো। এখানে কিন্তু যে এখানে একটা শিক্ষার ব্যাপারও রয়েছে, তাই না? আমাকে ক্লাস অনুযায়ী কবিতা স্ট্যান্ডার্ড আলাদা করতে হতো। আচ্ছা, তার মানে তোমার হয়তো কবি পরিচিতিটা বাইরে একটু পরে, অনেক, একটু না অনেকই। তারপরে কি বলতো, আমি বেশি লিখতে শুরু করলাম কি বলতো এই করোনা কালটায়, বা তার জাস্ট আগে। আচ্ছা, মানে অনেকটা দেরিতে। কিন্তু তোমার বাইরের লোক জানলো না বা জানে না, তাতে কিছু এসে যায় না, কিন্তু তোমার যে কবি মন একটা, সেটা কিন্তু তুমি ভেতরে লালন করেছো। ওই মনের জোরে তো আমি মানে সবার ভালোবাসা পাই, তোমারও পেয়েছি। দেরি হলো অনেকদিন শিলিগুড়ি এসেছি, সেক্ষেত্রে দেরি হলো। তোমাকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, কিন্তু তোমার হয়ে ওঠেনি। সবকিছুর সময় আছে, সবকিছুর সময় আমার আফসোস নেই। কিন্তু ঠিকই তো, এই যে বলছো না দেরিতে, আমার কোনো আফসোস নেই। সেই তো, তুমি যে কবিতাটা লিখতে পারছো, মানে তুমি যে একটা সৃষ্টি করতে পারছো। এই যে দেখো তুমি কি সুন্দর ফুল গাছ লাগিয়েছো, বা তোমার বাড়িতে যে এরকম একটা পরিবেশ, সেটা কিন্তু তোমার এই মনটার জন্য। আর তুমি যে তোমার ছেলে মেয়েকে দেখো, ঘর কন্যা করা তো তুমি যদি ভালোবাসো, আমি সংসার করতে খুব ভালোবাসি, পরিপাটি করে, একদম পরিপাটি করে। এটা কিন্তু তুমি ভালোবেসে কাজটা করো, যে কোনো কাজ
ভালোবেসে করার মধ্যে কিন্তু একটা দারুণ মাধুর্য রয়েছে, তাই না? তুমি তোমার যেখানে থাকো সেই জায়গাটা সুন্দর করে রাখা, এটা কিন্তু একটা সুন্দর মনের পরিচয়, এবং সেখানে কিন্তু একটা শিল্পী সত্তা রয়েছে, তাই না? তুমি বলো কিছু, যে তোমার এই যে তুমি কখন মনে হলো যে এবার আমি বাইরে একটু লিখি? এবার দেখো, আমি আবৃত্তি করতাম, আমি এই আবৃত্তি, নাটক, এই এই মানে এই শিল্পের এই দিকটাকে আমি খুব ভালোবাসতাম। আমি জগন্নাথ বসুর ছাত্রী ছিলাম। আচ্ছা, আমি তুমি তো একটা মানে তোমার পারিবারিক মানে আমি জগন্নাথ দার সাথে প্রচুর মানে স্টেজও করেছি, জগন্নাথ দা বৌদিদের সাথে বিয়ের আগে। তারপরে মানে ওইটা করতাম। তারপরে 86 থেকে আমি শিলিগুড়ি রেডিওতে অ্যাপ্রুভ ভয়েস নাটকে। হ্যাঁ, দেখেছি তো পরিচয় হয়তো ছিল না। হ্যাঁ, ওইটাই। তো 86 থেকে আমি রেডিও নাটকটা করি, কিন্তু স্টেজটা আমি করতে পারিনি, কারণ তারপরে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ওরা ছোট, স্টেজ করতে পারিনি। স্টেজও আমি অনেক পরে এসে করেছি, অনেক পরে। আচ্ছা, তোমার কবে মনে হলো যে এবার আমি একটু বিভিন্ন পত্রপত্রিকায় লিখি? ওই রকম ভাবে না, জানো তো রিমি, মনে হয়নি। আচ্ছা, কোনোদিন মনে হয়নি। ওই লিখতাম তো, তারপরে লিখতে লিখতে কলকাতা ওই ফোন বোধহয় আমি 17 সালে আমার 17 সালে, হ্যাঁ 17 সালে আমার ফেসবুক খুলি আমি আর কি। তখনই কোনটাতে না, মেয়ে না, মানে তুমি অর্কুটেও ছিলে না? না না না, আমি কিছুতেই ছিলাম না। তো 17 সালে ওই যে ফেসবুক খুলে দিল আমার ছেলে না মেয়ে, ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিল। ওই সময় থেকে আমি মনে হয় লিখি, পোস্ট করতাম। প্রথমে ছোট ছোট টুকটাক, তারপর কিছু কিছু বন্ধু এলো হলো, তারপর সেখান থেকে একটু একটু। এখন তো আমি প্রচুর জায়গায় লিখি, প্রচুর জায়গায় লেখো, এবং তোমার বইও হয়ে গেছে। হ্যাঁ, আমার 2টো বই আছে। এবছর আরেকটা করিনি, জুন মাসে আমি আবার আরেকটা বইয়ের প্রস্তুতি নিচ্ছি। জুন মাস থেকে আমি পাঠাতে শুরু করতে হবে আমাকে। আচ্ছা, যাদের সাথে কথা হয়ে গেছে ওখান থেকে। এই কখন মনে হলো যে এবার আমার একটা বই হওয়া দরকার? না না, সেটাও আমার মনে হয়নি। আচ্ছা, মনে হয়নি? না না না, আমি কি বলতো, আমি না মানে পারি না। এই যে তোমাকে বললাম না যে তুমি এখানে আমার কথা ভেবেছো, এটাতেই আমার যেন লজ্জা করছে। আমি পারি না। হ্যাঁ, আমি ভীষণ ইন্ট্রোভার্ট, তো আমি ভাবি বইয়ের কথা। কিন্তু তুমি জানো, তোমার কবিতা কিন্তু ভীষণ মানে শক্তিশালী। তো আমি ভাবিনি, আমাকে আমার বাড়ির লোক, আমার বর বলেছে যে না, এবার একটা বই করো। বাহ! ওই উৎসাহে ওই যোগাযোগ করেছে এর সাথে, প্রকাশকের সাথে, কলকাতার। মানে ওই কথাবার্তা বলা বা এ করা সবটুকুই ও করেছে। আমি শুধু লেখাটুকু পাঠিয়ে দিয়ে শেষ, আমি কিচ্ছু করিনি। সত্যি এরকম কিন্তু ভাবা যায় না, এরকম ঘর পাওয়া যে আমি কিচ্ছুই করিনি। সত্যি আমি এমনকি আমার সেটুকু ইরিটেশন, যে আবার আমাকে ওই যে প্রুফ দেখতে হবে, সেটুকু ইরিটেশন, মানে সেটুকু আমার মনে হচ্ছে যে আমি বেশি বেশি করে ফেলছি। তারপরে তারপর প্রথম বইটা, তারপরে সেকেন্ড বইটা, এবার এবং অধ্যায় আমার নিজেরাই করেছে, ওরা নিজেরাই করেছে। আর থার্ড বইটারও কথা হচ্ছে। এই, বাহ, খুব ভালো। তোমার সঙ্গে কথা বলে কিন্তু আমার দারুণ লাগলো। যদিও আমাদের অনেক কথা হয়, কিন্তু এরকম একটা আনুষ্ঠানিক কথা, তাই না? এবং সেটাকে একটা আর্কাইভে রাখার মতন কথা। আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে তোমার সঙ্গে একটু কথা বলবো। তুমি ওখান থেকে এখানে এসে এভাবে মানিয়ে নিয়ে, এবং নিজের মতন করে যে তুমি যে বাঁচো, মানে কোনো প্রতিযোগিতা নয়, বা কোনো ইঁদুর দৌড় নয়। ও বেশি লিখছে, আমি কম লিখছি, ওখানে ওরা যাচ্ছে আমিও যাব, এরকম কোনো না না না। হ্যাঁ, এরকম নাটকটা করি আনন্দে, খুব ভীষণ আনন্দে। ভালো। হ্যাঁ, নাটক তো মানে আমারও এই বয়সে। আজকে যাচ্ছি মানে পরপর 2 দিন ট্রেনে। আজকে গেলাম কলকাতায়, আজকে সকালে পৌঁছলাম, শো করলাম, সেদিন রাত্রি আবার রওনা দিলাম। এরকম হ্যাকটিক করি আমরা চেন্নাইতে নাটক করেছি, সেটাও ওখানে মানে জার্নি করে গিয়ে ওখানে
আমি একদিন থেকে দুটো নাটক ছিল, করে আবার পরের দিনে রওনা দিয়েছি। বাহ, দারুণ দারুণ। আর তোমাকে যদি জিজ্ঞেস করি নাটক না কবিতা, কোনটা তোমার? 50-50। না, আমি চাইবো যে তুমি একসাথে থাকো, সেটা তুমি যেটাই চাও। হ্যাঁ, শেষ করবো, অনেক কথা হলো, অনেকগুলো দিক উঠে এলো তোমার। আমার মনে হয় শ্রোতা বন্ধুরা তুমি তুলে আনলে আমার কোনো দিক জানতে পারলো যে জবার মধ্যে যে সুপ্ত বীজগুলো ছিল, এবং সেই বীজগুলো কিন্তু ও যখন শৈশব কালে বা তার তরুণী কালের যে এরকম একটা পরিবেশে ওর বড় হওয়া, এবং পরবর্তীকালে ও যখন এসে পড়লো অন্য একটা পরিবেশে, সেখানে সেগুলো নতুন ভাবে তার একটা বিস্তার ঘটানো, এই প্রয়াস কিন্তু সকলেই জানতে পারলেন। শেষ করব তোমার কবিতা দিয়ে, তোমার পছন্দের দুটো কবিতা দিয়ে। একটা কবিতা বলছি আমি, এটা নতুন মান্দাস। আমি পদ্যতে সম্প্রতি একটা পদ্যতে তুমি আমার কবিতা নিয়েছো, কিন্তু পদ্যটা আমি আনিনি, যেহেতু তুমি বলে আমি চন্দন রায় দাদার নতুন মান্দাস, এটা একটা মানে কি বলবো, লিটিল ম্যাগাজিনের জগতে এখন বেশ আলোড়ন সৃষ্টিকারী ম্যাগাজিন আর কি। হ্যাঁ, এখানে 4 বছর হলো প্রতিটা সংখ্যায়, সব বছরে 3টে সংখ্যা বেরোয়, প্রতিটা সংখ্যায় আমার লেখা দাদা রাখেন। জানি না কেন, আমার সাথে তো ওই বইমেলার সময় একবার দেখা হয়, জানি না কেন এত ভালোবাসেন। সম্প্রতি আমি বললাম যে দাদা আমি আপনার বইতে লেখার মতো ওইরকম করে আমি আর পারছি না, লেখা দিতে পারবো না বোধহয়। বললো যে তুমি না লেখো হৃদয় থেকে, তার স্বাদ আলাদা, কাজেই তুমি কোনো চিন্তা করবে না, তোমার যেটা লেখা আছে আমাকে পাঠিয়ে দাও, পড়ো। এইটা একটা পড়লাম, পড়ছি। দাহ। একটা ক্রুশ কাঁধে হেঁটে চলেছি জেরুজালেম থেকে অধুনা খরপথ। সমাজ শৃঙ্খলের এই নারায়ণ শিলার দাঁত ও নোকের আঁচড়ে ঘাম থেকে রক্ত, রক্ত থেকে দাবানল। জলের অদৃশ্য গোপন মাছের বেশে, জলের গোপন অদৃশ্য মাছের বেশে ঠুকরে খাচ্ছে মস্তিষ্ক কুয়াশা। অযথা ইতর প্ররোচনা উত্তপ্ত করে রাত দিন। অনিশ্চিত যাত্রাপথে রোজ একটা অধক্ষেপের গভীরে মাটি ছুঁই, আর প্রাণপণে সংসারের আঁচে সে কি নিরাপত্তা। অধক্ষেপের এই নৈরাজ্যে মাগো অকাল বোধনের আর কত পথ বাকি। দারুণ, যে সময় আমরা পার হচ্ছি, এই সময়টা বড় বড় কষ্টকর সময়। মানে যেহেতু আমরা এর আগের কিছুটা সময় দেখেছি, এখনকার ছেলে মেয়েরা হয়তো এর সাথে ইউজ টু হয়ে যাচ্ছে এই সময়টার সাথে, কিন্তু আমরা আমাদের তুলনা এসে যায় না, যে কি ছিলাম এখন কিরকম আছি। সত্যি ওইগুলো না ধাক্কা মেরে এইগুলো বের করে আনে। ঠিক ঠিক ঠিক। আর কবিতা তো এভাবেই আনতে হবে, তাই না? খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে। তুমি খুব ভালো থাকো, আর তোমার কলম দীর্ঘজীবী হোক, আর খুব সুন্দর থাকো, একদম সুন্দর একটা মন তুমি লালন করো। আমাদের আড্ডাগুলি জিন্দাবাদ। খুব প্রিয় জায়গা হয়ে গেছে আমার আড্ডাগুলির অন্দরমহলে। আজ এখানেই শেষ করছি, আবারও কথা হবে আগামী পর্বে। নমস্কার।